বিজেপি মানে হিন্দু ভোট আর কংগ্রেস মানে মুসলিম ভোট, এটা অস্বীকার করার কিছু নেই, সবাই জানে, এটা গোপনীয় কিছু না। শিলচর সবসময় করিমগঞ্জকে একটা ডোমিন করে রেখে দিতে চায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। করিমগঞ্জের এই ডোমিনেন্সির জন্যই কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু জনতা বঞ্চিত হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। বিশেষ করে শ্রীভূমির উত্তর এবং দক্ষিণে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আজকের দিনে রাজনীতিতে সব কিছুই সম্ভব। শ্রীভূমিতে উত্তর এবং দক্ষিণ নিয়ে সমস্যায় কংগ্রেস এবং বিজেপি। যদি দক্ষিণ করিমগঞ্জের কথা ভাবা যায় আর যদি কংগ্রেসের হয়ে চিন্তা করা যায়, দেখা যাবে সেখানে 80% সংখ্যালঘু ভোটার। তারপরও কিন্তু কংগ্রেস প্রার্থী প্রক্ষেপ করতে পারছে না। অনেক বড় বড় নেতারা, অনেক প্রভাবশালী নেতারা এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো দক্ষিণ করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী নাও হতে পারেন, সেখানে এজেপি হয়তো প্রার্থী দিয়ে দিতে পারে। ঠিক বিপরীতভাবে যদি দেখা যায় উত্তর করিমগঞ্জ যেহেতু শাসক গোষ্ঠী চেয়েছিল, প্রথমেই যে ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনে কিন্তু সর্বক্ষেত্রে একটা বিজেপি নিজের প্রাধান্য বিস্তার করে সমষ্টিগুলো নিজের আওতায় আনার চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বুমেরাং হয়ে গেছে উত্তর করিমগঞ্জে যেটা টার্গেট ছিল, সেটা যে সংখ্যালঘু ভোট, এক কথায় সংখ্যালঘু ভোট অনেক বেশি বেড়ে গেছে, যেটা প্রায় 41,000 বর্তমানে আছে। কিন্তু যদি দক্ষিণ করিমগঞ্জে দেখা যায় 80% মুসলিম ভোট, প্রায় 1,70,000 মুসলিম ভোট বেশি থাকার পরও সেটা কংগ্রেস ভেবেছিল তাদের জন্য সেফ সিট, যার জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন প্রার্থিত্ব চেয়ে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো নাও হতে পারে। আর যদি দেখা যায় সেখানে কিন্তু যেটা অসম জাতীয় পরিষদের প্রার্থী হয়তো শেষ পর্যন্ত যেটা মিত্রজোটের দেওয়া হতে পারে। ঠিক একইভাবে যদি উত্তর করিমগঞ্জের কথা কওয়া হয়, উত্তর করিমগঞ্জে হয়তো শেষ পর্যন্ত এজিপি প্রার্থী হয়তো বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। বিজেপির ক্যান্ডিডেটও থাকবে আর এজিপির ক্যান্ডিডেটও থাকবে। এই নিয়ে আমরা ছোট্ট একটা আলোচনা করব। আমার সাথে আমার সতীর্থ আছেন শীর্ষেন্দু সি। এই ব্যাপারে আপনি এই যে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ দুটো নিয়েই কিন্তু একটা রাজনৈতিক একটা টানাপোড়েন একটা সৃষ্টি হয়েছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখো, যখন থেকে ডিলিমিটেশন শুরু হয়েছে সে সময় থেকেই একটা স্পেসিফিক চিন্তাধারা নিয়ে ডিলিমিটেশন করা হয়েছে। যেমন ডিলিমিটেশনের মাধ্যমে পাথারকান্দি সমষ্টিকে সেফ করে দেওয়া হয়েছে, যে জায়গায় অপেক্ষাকৃত সেফ হয়ে গেছে। আমি সেফ সেই কারণেই বলছি, মানে বিজেপির দৃষ্টিকোণ থেকে আমি সেফ বলছি, কারণ যারা ভোট দেবে সবাই ভারতীয় নাগরিক। এখানে সেফ শব্দটা বলা খুব একটা ভালো বলে মনে হয় না, কিন্তু তারপরও যেহেতু বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে বা বিজেপির যে দৃষ্টিকোণ, সেখান থেকে পাথারকান্দি সমষ্টি সেফ হয়ে গেছে আর রাতাবাড়ি সমষ্টিটা সেফ হয়ে গেছে। সেরকম ভাবে বদরপুর সমষ্টি কেটে দেওয়া হয়েছে। সেই বদরপুর সমষ্টি কেটে দেওয়ার ফলে এখানে যে লক্ষ লক্ষ টাকা সমষ্টির জন্য যেগুলো বরাদ্দ আসতো, সেগুলো কিন্তু এখানে আসা বন্ধ হয়ে যাবে। হয়তো এই যে বিধানসভা, অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বদরপুরের যে এলোকেশন ছিল, এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। এমএলএ উন্নয়ন তহবিলের যে টাকাগুলো আসে, সেগুলো বদরপুর সমষ্টির জন্য লোকরা পাবে না। এখন প্রশ্ন হতে পারে, অনেকেই বলতে পারবেন যে সেই লোকদেরকে তো আর বাদ দেওয়া হয়নি, ওনারা আছেন, এখন আমরা কাঠিগড়া থেকে কিছুটা কাভার করে নেবে বদরপুর, আর 5 গ্রাম থেকে কিছুটা কাভার করে এরকম হয়ে যাবে। সেই যে প্রেক্ষিতে বরাক উপত্যকায় 2টি সিট কর্তন করা হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন করা হয়েছে, অন্যান্যদেরকে বোঝানো হয়েছে যেখানে সংখ্যালঘু সিট কমানো হয়েছে। সংখ্যালঘু সিট কমানো হয়েছে রাজনীতির জন্য হতে পারে, সেটা একটা রাজনৈতিক দলের জন্য খুব ভালো এজেন্ডা হতে পারে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের যে উন্নয়ন, একজন বিধায়ক থাকার ফলে বিধায়ক তহবিলের যে টাকা আসতো, আমাদের কিন্তু কোনো রিসোর্স নেই। বরাক উপত্যকায় কিছু দোকানপাট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে নেই যেখানে মাস এমপ্লয়মেন্ট হতে পারে বা মাস এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় বিজেপির বর্তমান সময়ে যেগুলো প্রচার দেখছি, সেখানে কিন্তু বরাক উপত্যকায় যে কিছু শুধুমাত্র একটি সাইনবোর্ড বিজেপির লাগানো হয়েছে, সেটা হচ্ছে মিনি সেক্রেটারিয়েট হচ্ছে। সেটার জন্য বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি এই কাজ করেছে, কারণ কি হয়, আলোচনায় বসলে পক্ষে বিপক্ষে সেগুলো কথাগুলো তুলে ধরা প্রাসঙ্গিকতা আছে, না হলে হয়তো সেটা একঘেয়েমি হয়ে যাবে। সচিবালয় হচ্ছে, সচিবালয়ের মাধ্যমে আজকে ডিস্ট্রিক্ট নিয়ে কিছু কিছু লোকরা কথা বলে থাকেন, এটা কি হলো, যখনই হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিত্ব থাকবে না, সে সময় তিনি যখন মুখ্যমন্ত্রী থাকবেন না, সে সময় সেগুলো বন্ধ হয়ে যাবে।
বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিন্তু এই যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওদের কিন্তু সমজেলা দীর্ঘ বছর পুরনো ওদের কনসেপ্ট। আর গ্রামান্তরের লোকসান হয়েছে, জেলা সদরের লোকসান হয়েছে। সেটা শিলচর তো অনেক ভাস্ট, করিমগঞ্জের অর্থাৎ শ্রীভূমির চাইতে 4 গুণ বড়, কিন্তু শিলচরের ক্ষেত্রেও সেগুলো সমস্যা হবে। কিন্তু তারপরও শিলচর যেভাবে ডেভেলপ করেছে, আমি শিলচর বলতে কিন্তু কাছাড় জেলাকে বোঝাচ্ছি না, আমি শিলচরটাকেই বলছি। শিলচর যেভাবে ডেভেলপ হয়েছে তার অর্ধেক কেন, তার সিকিভাগও কিন্তু শ্রীভূমি জেলায় হয়নি। অথচ শ্রীভূমি জেলার সঙ্গে মিজোরামের কানেক্টিভিটি রয়েছে, এবং শিলচরের চাইতে আরো পাথারকান্দির একদম নিয়ারেস্ট জায়গা হচ্ছে ত্রিপুরা বর্ডার। না, ত্রিপুরার কথা আমি বর্ডার রয়েছে, মিজোরামের বর্ডার রয়েছে, ট্রায়াঙ্গুলার বর্ডারটা ত্রিপুরা রয়েছে। আমরা কিন্তু সেই জায়গাতে কিছুই করতে পারিনি। বা আমাদের যারা রাজনৈতিক, করিমগঞ্জ কোনো এক সময় অর্থাৎ শ্রীভূমির কোনো এক সময় রাজনীতি কিন্তু বরাক উপত্যকার রাজনীতি করিমগঞ্জ থেকে কন্ট্রোল করা হতো। দুলুবাবু রথীন সেনের নাম স্মরণ করতে হয়, পরবর্তী সময়ে মাধবেন্দ্র দত্ত চৌধুরী, ওনারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন। তারপর কিন্তু করিমগঞ্জ জেলায় বা শ্রীভূমিতে সেরকম কোনো নেতৃত্ব গড়ে উঠেনি। সেই কারণেই বলছি, মুক্তাদির চৌধুরী ছিলেন, ওনার সময় মুক্তাদির চৌধুরী দু একবার বলেছেন যে ওনাদের সময় কোনো বিধায়ক পুঁজির কোনো টাকা ছিল না, বিধায়ক পুঁজি ছিল না সে সময়। তো ওনারা যখন মন্ত্রী ছিলেন সে সময়, আর সে সময় সেইভাবে টাকার দেওয়া হতো না বা টাকা আসতো না, তার জন্য যতটা উন্নয়ন হওয়া উচিত ছিল বা উন্নয়নের সেরকম নেতৃত্ব কিন্তু কোনো লোক দিতে পারেননি। আমাদের যদিও বর্তমান সময়ে কৃষ্ণেন্দু পাল মহাশয় মন্ত্রী রয়েছেন, উনি বরাক উপত্যকার জন্য করে যাচ্ছেন, কৌশিক রায় মহাশয় রয়েছেন। আমরা যদি দেখি সন্তোষ মোহন দেবের বরাক উপত্যকার প্রতি কন্ট্রিবিউশন, বরাক উপত্যকার মধ্যে সন্তোষ মোহন দেব করিমগঞ্জের জন্য সেরকম কিছু করেননি, সেটা আমি হয়তো এখন বললে অনেকেই আমাকে খারাপ পেতে পারেন, কিন্তু করিমগঞ্জের জন্য সেভাবে কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল সেরকম কিছু করেনি। এখন বলবেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ যখন ছিলেন সে সময় এখানে করিমগঞ্জের যে টেলিকমিউনিকেশন সিস্টেম আপগ্রেডেশন হয়েছে, এখন 2G 3G 5G 4G এখন 6G আসছে, সেটা একটা ক্রমান্বয়ে আসতে থাকবে, সিস্টেম চলতে থাকবে। আমরা গ্রাম থেকে গ্রামান্তর কোনো কোনো জায়গায় আমরা যখন নিউজ কভার করতে যেতাম, অনেক সময় নিভিয়া ছাড়া গিয়ে কোনো সিগন্যাল থাকতো না, লাইট ছিল না। এখন যদি কোনো লোক বলে এটা বিজেপি লাইট লাগিয়ে দিয়েছে, এটা ক্রমান্বয়ে চলতে থাকবে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে মেডিকেল কলেজ হবে, সেরকম উন্নয়ন হতে থাকবে। কিন্তু অভাগা করিমগঞ্জ, সমস্যা হচ্ছে করিমগঞ্জের কিন্তু সেভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি, এবং শিলচর কাছাড় জেলা বিভিন্ন সময় করিমগঞ্জের নেতৃত্বের উপর অদৃষ্ট একটা চাপ সৃষ্টি করে রাখে। আর একটা কথা গৌরীশ তুমি লক্ষ্য করবে, দীর্ঘ 10 বছরের মধ্যে কোনো বরিষ্ঠ রাজনৈতিক নেতা শ্রীভূমি জেলাতে এসে রাত্রি যাপন করেননি। এখন তুমি বলতে পারো রাত্রি যাপন করলে কি হয়? হ্যাঁ, সেটা ঠিক। উন্নয়নের দিক দিয়ে আসলে কিছুই হয়নি, সেটা বলা যায় যে প্রায় 15-20 বছর ধরে। আমি শুধুমাত্র উত্তর করিমগঞ্জের এবং দক্ষিণ করিমগঞ্জের কথা বলবো, যদিও কিছুটা উন্নতি হয়েছে পাতাকান্দি এবং রামকৃষ্ণনগর, অর্থাৎ আগের যে রাতাবাড়ি সমষ্টি কিছু উন্নতি হয়েছে, সেখানে শাসক দলের এমএলএ আছেন, কিন্তু এই যে উত্তর করিমগঞ্জে কিছুই হয়নি। একটা সদর টাউনে কিছুই নেই, বলতে গেলে আরও পিছিয়ে গেছে, কিছু কিছু অফিস অন্যখানে চলে গেছে, বা যে সিস্টেমে কিছু ভাগ বাটোরা হয়ে গেছে, কোর ডিস্ট্রিক্ট হওয়ায় অনেক কিছু একটা আগের থেকে যেন আরও একটা মানে একটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের একটা এসে গেছে। কিন্তু সে যে সেটা উন্নতির কথা, সেটা না হয় আমরা আরও দিন বিশদ আলোচনা করব। কিন্তু যে ব্যাপারটা শাসক দল চেয়েছিল, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। আজকের দিনে প্রায় ওপেন যে বিজেপি মানে হিন্দু ভোট আর কংগ্রেস মানে মুসলিম ভোট, এটা অস্বীকার করার কিছু নেই, সবাই জানে, এটা গোপনীয় কিছু না। সেটা দেখেই দক্ষিণ করিমগঞ্জে অনেক নেতারা এসেছিলেন, সেটা স্বাভাবিক, তাদের আশা থাকা করতেই পারেন, যেহেতু 80% সেখানে মুসলিম ভোটার আছে, সেখানে কংগ্রেসের বড় দাবিদার থাকাটা স্বাভাবিক। 10 জনের উপর প্রায় আবেদনই জানিয়েছেন 50,000 টাকা করে ড্রাফট জমা দিয়ে। তারপর যদি সেখানে যদি দক্ষিণ করিমগঞ্জে যদি কংগ্রেসের টিকিট দেওয়া না হয়, কংগ্রেস যারা দল করছেন ওদের নিশ্চয় মনোবল ভেঙে যাবে। আর যদি উত্তর করিমগঞ্জের শাসক দলের কথা কোয়া যায়, তারা যে সিস্টেম করেছিলেন ডিলিমিটেশনে, নিশ্চয়ই তাদের সাহায্য ছিল। ওরা হয়তো বলবেন ওরা কিছু ছিলেন না এগুলোতে, তারা ওদের যে নিয়ম বা ওরা যে উপদেশ দিয়েছিলেন, এভাবে করা হোক সেইভাবে করা হোক,
পরে লাভটা কি হলো? যদি আমরা বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, বিজেপির যারা সমর্থক তারা তো চেয়েছিলেন হয়তো যেভাবে কাটিগড়াকে করা হয়েছে, হিন্দু মেজরিটি করা হয়েছে, তারপর রামকৃষ্ণনগর আগেই ছিল হিন্দু মেজরিটি, আরও বেশি করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে উত্তর করিমগঞ্জ আজকে যে অবস্থায় আছে, যদি সেটা বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখা যায়, বিজেপির যারা সমর্থক করা বলেন বা যেটা পরিসংখ্যান আছে প্রায় 41,000 বুথ বেশি আছে, এতে ওরা কি করলেন? আজকে ওদের প্রায় নাস্তানাবুদ খেতে হচ্ছে কিভাবে জয়ী হওয়া যায় আসনটা, কিভাবে সেটাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়। কিন্তু আগে যখন বুথের ডিফারেন্স কম ছিল ডিলিমিটেশনের পূর্বে, তখন কিন্তু অতটুকু ছিল না, বা আগেও বিজেপি সেখান থেকে জিতেছে বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখলে। কিন্তু এবার এত বেশি ডিফারেন্স হয়েছে, আর এই ডিফারেন্সের জন্য অনেকে বিজেপির হয়তো মুখ খুলে বলছেন না, কিন্তু অফ দ্য ক্যামেরা কিন্তু অনেকেই বলেন যে তার জন্য বিজেপি নেতারাই দায়ী। সেক্ষেত্রে দুটোই যদি দেখা যায় যে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ, কংগ্রেস সেই দিকে টিকিট কিভাবে পাওয়া যাবে তার কোনো ঠিকানা নেই, এত সংখ্যালঘু বুথ বেশি থাকার পর। আর এখানে বিজেপি নেতারা নিজে ডিলিমিটেশন করে নিজেই প্রায় নাস্তানাবুদ খাচ্ছেন সিটটা কীভাবে আনা যায়। তার জন্য হয়তো এখানে শোনা যাচ্ছে যে এজিপি হয়তো এখানে বন্ধুত্বমূলক একটা প্রতিযোগিতা করতে পারে বলে শোনা যাচ্ছে, যেহেতু সংখ্যালঘু বুথ কাটার একটা পরিকল্পনা আছে। আপনি কি মনে করেন এই কথাটা? দেখো, আমরা সবগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেললে দর্শক যারা রয়েছেন ওনাদেরও কিছুটা অসুবিধা হবে। আমরা উত্তর করিমগঞ্জের কথা প্রথমে আলোচনা করছি। উত্তর করিমগঞ্জে যেসব ডিলিমিটেশন হয়েছিল, সেই ডিলিমিটেশনে আমরা কি দেখতে পেলাম? শ্রীভূমি শহরের বটরশির পরবর্তী যেসব জায়গা রয়েছে সেগুলো সাউথ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হলো, এবং শ্রীভূমি শহর বদরপুরের যে রেল কলোনি রয়েছে ওই রেল কলোনিটা নিয়ে দিয়ে দেওয়া হলো 5 গ্রামের সঙ্গে। আজকে সেই সব কারণেই কিন্তু আমাদের এখানে বা কাটিগড়ার কিছু অংশ এনে এখানে জুড়ে দেওয়া হয়েছে, বিশাল বড় একটা সমষ্টি বানিয়ে নেওয়া হয়েছে। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে কিছু জিনিস দেখতে লাগবে যে ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এবার নর্থ করিমগঞ্জ সমষ্টিতে সর্বমোট ভোটার হচ্ছে 2,59,644 জন, হিউজ ভোটার। নেক্সট তার চাইতে বেশি রয়েছে সাউথ করিমগঞ্জ সমষ্টিতে 2,84,408। এই যে ভোটের দুটো সমষ্টিতে এত বেশি ভোটার হয়ে গেছে, যে ভোটারের মাধ্যমে হয়তো সেটা কেন হয়েছে, সেটা হয়েছে কারণ অন্য জায়গা থেকে সেখানে আনা হয়েছে। তোমার একটি কথা ঠিক যে একটা জায়গাতে যে নর্থ করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে সেরকম কোনো লিডার কিন্তু বিজেপির ছিলেন না, বা ওনারা মনোনিবেশ করেননি। এরকম কিছু একটা হতে যাচ্ছে। সুব্রত বাবু ছিলেন, মিশন বাবু রয়েছেন, বা অন্যান্য আরো ওনাদের যারা ডাউন স্ট্রিমের লিডাররা রয়েছেন ওনারাও ছিলেন। সে সময় ওনাদের উচিত ছিল, বা শিলচরের সঙ্গে যে বললাম, শিলচর সবসময় করিমগঞ্জকে একটা ডোমিন করে রেখে দিতে চায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। করিমগঞ্জের এই ডোমিনেন্সির জন্যই কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। আমরা কি দেখলাম? বদরপুর কেটে দেওয়া হলো, কেটে দিয়ে সমস্যা হয় না। এটা কি ক্যান্সার রোগ হয়েছে নাকি? হাত কেটে দিয়েছে, ও এক হাত নিয়ে চলাফেরা করবে। বদরপুর কেটে দেওয়া হলো, কেটে দিয়ে আমাদের টাকা কমিয়ে দেওয়া হলো। সেই জায়গায় সেটেলমেন্ট করার উচিত ছিল, যেগুলো করেছে। কোনো জায়গার সঙ্গে আমরা কি দেখতে পারলাম? পঞ্চায়েতে দেখতে পারলাম এক জায়গা কেটে নিয়েছে, ওর 300 জনের ভোটার গিয়ে পড়ে গেছে অন্য একটি সেন্টারে। এত দূর গিয়ে পড়েছে, 2 কিলোমিটার ওকে হেঁটে যেতে লাগে। এই যে পরিস্থিতি, এই যে পরিবেশের সৃষ্টি করা হলো, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী বিজেপি। বিজেপি যদি এইগুলো ভালোভাবে ঘরটাকে সামলে নিয়ে এইসব যদি ডিলিমিটেশন করতো, বা এসআর নিয়ে যা হয়েছিল, আজকে কি হয়েছে? আজকে সেই সমস্যার মধ্যে পড়তে হতো না। এখানে দুটো সিট ভাগ হয়ে গেছে। যে সিট কেটে দেওয়া হয়েছে ওই সিটের কথা আমি বলছি না, কেটে দিয়ে কোনো রাজনীতি হলো না। আমি আপনাকে টাকা থেকে বঞ্চিত করলাম, এটা কি রাজনীতি হলো? দুটো 4টা সিট। এবার কি হয়ে গেছে? সাউথ করিমগঞ্জে সেখানে আর কোনো দিন সাউথ করিমগঞ্জ থেকে হিন্দু জিতে আসতে পারবে না। হিন্দু শব্দটা আমি সেকুলার মানসিকতা দেখেই বলছি, আমি হিন্দু কেন বলছি? সেই জায়গাতে হিন্দুর জনসংখ্যা হচ্ছে সাউথ করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে, মানে ভোটার 56,882। সেই জায়গাতে মুসলিম জনসংখ্যা হচ্ছে 2,27,526। আমি যদি একজন হিন্দু লোক কোনো জায়গা থেকে আমি নির্বাচিত হই, তাহলে আমি কি করে এত কম সংখ্যক, মুসলিম আর মানে বাংলাদেশ আর ইন্ডিয়া হয়ে গেছে। সরি, মাফ করবেন, এটা বাংলাদেশের যেরকম সংখ্যালঘু সম্প্রদায়ের যেভাবে ভোট কম, এখানে 80% মুসলিম ভোট, 20% হিন্দু ভোট।
কোনো দিন কোনো রাজনৈতিক নেতা হিন্দুর কাজ করবেন না, কারণ সবকিছু কেটে দেওয়া হয়েছে। ওই যে আমরা যে বিজেপির যে দর্শন, আমরা বিশাল ভাবে সব হিন্দুকে নিয়ে একত্রিত করে চলবো, তাহলে এই জায়গাতে সাউথ করিমগঞ্জে কি করে একত্রিত করে চলবেন আপনি? আপনি কি করে ওদের কাজ করাবেন? 56,000 লোকের কাজ করবে এটাকে। আর এই যে আজকে হয়তো ভালো হয়েছে, সব জায়গায় হিন্দু বেশি হয়ে গেছে বা হিন্দুদের কথা ভাবছেন, এই হিন্দুই একদিন কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য। যারা এই চিন্তাধারা থেকে করেছেন, মুসলমানকে তো ভয় দেখালে ওরা কিন্তু আপনার বিজেপিকে ভোট দিয়েছে, 1,20,000 ভোট লোকসভা নির্বাচনের সময় দিয়েছে, সেটাকে অস্বীকার করলে হবে না। আজকের দিনে কি হবে? হিন্দু লোক তো আপনাদের থ্রেট মানবে না। বঞ্চনা যখন বারবার বঞ্চনার কথাগুলো উঠে আসবে, বঞ্চনা নিয়ে চিন্তা চর্চা হবে, সে সময় তো হিন্দুরা যখন চলে যাবে আপনার থেকে। এরকম তো হয়েছিল ভারতবর্ষে। বিজেপি সূচনা কবে হয়েছে? অনেক বছর হয়ে গেছে, দীর্ঘ বছর হয়েছে। আসতে পাওয়ারে আসতে এত সময় লাগলো কেন? আর যেতেও সময় লাগবে না, কারণ স্ট্র্যাটেজিক্যালি যদি ওরা এগিয়ে না যায় তাহলে কি করে হবে? হিন্দু মুসলমান করে কতদিন আপনি চালিয়ে যাবেন? একটা সময় দেখা যাবে। এখানে কিন্তু কমলাক্ষ দেবপ্রকাশকে মুসলমান লোকরাও ভোট দিয়ে জয়ী করেছিল, এটা ইতিহাস। মুক্তাদির চৌধুরীকে হারিয়েছে, কমলাক্ষের প্রতিদ্বন্দ্বী মুক্তাদির চৌধুরী ছিলেন। মুক্তাদির চৌধুরী মুসলিম লোক ছিলেন, ওনাকে হারিয়েছে করিমগঞ্জের লোকরা, উত্তর করিমগঞ্জের লোকরা 3 বার কমলাক্ষ দেবপ্রকাশকে জয়ী করেছে। সেই সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট গুলো অ্যানালাইসিস করে যদি করা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় সেসব সমস্যা সমাধান হতো। যদিও এখানে এসব আলোচনা করে কোনো ফায়দা হবে না, কারণ ডিলিমিটেশন হয়ে গেছে, এসআর হয়ে গেছে। এই যে ঝুঁকি, এই ঝুঁকিটাকে আরো যদি মিশন বাবুরা যদি ভালো করে এটাতে মনোনিবেশ করতেন, তাহলে কিন্তু এইসব সমস্যা আজকে দেখতে হতো না। গতকাল আমার সঙ্গে কোনো এক বিজেপির এক রাজনৈতিক নেতার আলোচনা হচ্ছিল, আমি নাম বলবো না, নামগুলো বলা ঠিক নয়। উনি বলেছেন যে কোনো এক জায়গায়, জায়গার নামও আমি বলছি না, কোনো এক জায়গায় শহরের আলোচনা শুরু হয়ে গেছে, এবার আমরা আমাদের ওই প্রার্থীকে জয়ী করবো। এসব চিন্তা কেন করছেন আপনারা? আপনারা যদি আগে থেকে এইসব জিনিস করতেন, তাহলে তো এইসব সমস্যা হতো না। আপনার স্বীকার করতে হবে যে আপনি এই জায়গাতে ব্যর্থ হয়েছেন। সাউথ করিমগঞ্জ সমষ্টি কংগ্রেসের যারা রয়েছেন, ওনারা বলতেই পারেন না যে এজেপি কে দেওয়া হবে না কি হবে, ওনাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমরা সবসময় দেখি দিল্লি দিশপুর থেকে সেটা নিয়ন্ত্রণ করে। কারণ কি হচ্ছে, ওরা যদি এজেপি এই সিট চাইতে পারে, গতকাল রাতের খবর হচ্ছে এজিপি থেকে 13টি সিটের দাবি জানানো হয়েছে। 13টি সিটে অ্যাডজাস্টমেন্ট হবে কংগ্রেসের সঙ্গে। সেই জায়গাতে সাউথ করিমগঞ্জের নাম রয়েছে ওই 13টার মধ্যে। আবার কংগ্রেস বলেছে না, আমরা 10টা সিট দেবো, যে 10টা দেব সেই জায়গাতে সাউথ করিমগঞ্জের নাম নেই। কারণ সাউথ করিমগঞ্জ কংগ্রেসের উইনিং সিট। বলা যায় আসামের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সাউথ করিমগঞ্জ। কিন্তু সেই জায়গাতে এজিপি কে স্যাটিসফাই করার জন্য দিল্লির খবর রয়েছে, দিল্লি থেকে বারবার প্রেসার দেওয়া হচ্ছে, যাতে জনগণ চাইছে জোট হওয়ার জন্য। দিল্লির কথাটা মানতে লাগবে। অখিল গগৈর সঙ্গে সমস্যা হচ্ছে, কারণ অখিল গগৈ যাকে টিকিট দিচ্ছে, 2-1 কংগ্রেস থেকে বিতাড়িত, কংগ্রেসের সঙ্গে ও ওই শেরমানি লোকটা নিজে বলছে, আমি আই ডোন্ট বোদার কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে তোমার অ্যালায়েন্স হবে আর তুমি বলবে আই ডোন্ট বোদার কংগ্রেস, সেটা কি করে সম্ভব? তোমাকে কেন টিকিট দেবে? সেই যে সমস্যাগুলো, অ্যালায়েন্স করতে হলে মানসিকতাটা অ্যালায়েন্স পূর্ণ থাকতে লাগবে। এজেপির সঙ্গে অ্যালায়েন্স হবে, জানি না সাউথ করিমগঞ্জ সম্পূর্ণভাবে দিয়ে দেবে নাকি এখানে কি হতে পারে, কিন্তু কংগ্রেসও চাইছে যে সেই সিটটা অন্তত পক্ষে তাদের কাছে যাতে থাকে। হ্যাঁ, চাওয়াটা স্বাভাবিক, কারণ যেটা শুধু শ্রীভূমি না, সম্পূর্ণ বরাক উপত্যকা পুরো আসামই সবচেয়ে কংগ্রেসের জন্য একটা, সেই শব্দ আবার ব্যবহার করতে হবে, সুরক্ষিত সিট। কারণ 80% সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন, তো চাওয়াটা স্বাভাবিক। কিন্তু এই যে চাওয়াটা যে স্বাভাবিক, কংগ্রেসের নেতাকে সেটাই, কোন নেতার বক্তব্য শুনবে? সেটাই গুয়াহাটি শুনবে কি? কোন নেতা? আগে গৌতম রায় ছিলেন, পরবর্তী সময়ে কমলাক্ষ দেবপ্রকাশ ছিলেন। সেগুলো তো বলতে লাগবে। এগুলো আমি বলছি বলে যে আমার সঙ্গে কারো ঘনিষ্ঠতা হয়ে গেছে, কিছু হচ্ছে, সেরকম ছিল। এবার করিমগঞ্জের কোন নেতা রয়েছেন, শ্রীভূমির কোন কংগ্রেসের নেতা রয়েছেন যিনি বলতে পারবেন বা যার কথা গৌরব গগৈ শুনবেন যে আমি ইয়ে করিনি? সেটাই, সেগুলো বলার ক্ষমতাই নেই, কংগ্রেস হোক আর বিজেপি হোক। কারণ বিজেপির ক্ষেত্রে যদি দেখা যায়, অনেক কিছু তারা বলতে পারতো, বিজেপির নেতারা অনেক কিছু আটকাতে পারতেন। তো লাভটা কি হলো? আলটিমেটলি জনতার কিছুই লাভ নেই।
সমষ্টি যেটা শোনা গেল যে বিজেপির যে অ্যাঙ্গুল থেকে যদি বলা যায় যে দুটো বা একটা সংখ্যালঘু আসন কমানো হয়েছে বরাক উপত্যকায়, কিন্তু তা আলটিমেটলি একটা সমষ্টি চলে গেল মানে সেই বিধায়ক যে ফান্ডের যে টাকা সেটা কমে গেল। আর উত্তর করিমগঞ্জে যেটা উন্নয়নের ব্যাপার সেটা কিন্তু আরও বিশদ আলোচনা করতে হবে কোনো একদিন, কারণ উত্তর করিমগঞ্জ এমন একটা সমষ্টি যেটা 20 বছরে প্রায় উন্নয়ন তো হয়নি, পিছিয়ে গেছে বলতে হবে। জেলা সদরের সমষ্টি, সেটাই আশ্চর্য লাগে, কিছুই নেই। শিলচরে আমরা মইনুল হক চৌধুরীর নাম শুনি। মইনুল হক চৌধুরী পলিটেকনিক্যাল বানিয়ে দিয়ে গেছেন। কিছু সংখ্যক লোক বলছেন না সন্তোষ মণ্ডলেরও কন্ট্রিবিউশন ছিল। সেই বিতর্কে আমি যেতে চাই না। শিলচর সবকিছু আছে, শিলচরে সবকিছু আছে। শিলচর একটি স্বয়ং সম্পূর্ণ। আমরা 83 সালে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার হলো। আমরা কি পেলাম? শ্রীভূমি জেলার যারা রাজনৈতিক নেতারা রয়েছেন, উনাদের বাচ্চা যদি উনাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এত বছর রাজনীতি করে গেছো, আমাদের জন্য কি রেখে গেছো, কি বলবেন রাজনৈতিক নেতারা? উনাদের উত্তরসূরি যারা রয়েছে ওনারা কি বলবেন? না আমি কিছু রেখে যেতে পারিনি, আমি শুধু 2 নম্বরই কিছু কাজ করে গেছি। সেটাই, ওখানে ফ্ল্যাট বানিয়েছি, ওখানে জায়গা কিনেছি, সেটাই। যার জন্য যে রাজনীতিক যে আগের যে রাজনীতি আর এখনের রাজনীতিতে অনেক ব্যবধান এসে গেছে, সেটা মানতেই হবে। যার জন্য শুধু কংগ্রেস না, বিজেপিও ভুগছে। বিজেপির সমর্থকরা আলটিমেটলি যেটা জনতা কিন্তু বঞ্চিত হচ্ছেন, আর সমর্থকরা নিরাশা বেড়ে যাচ্ছে তাদের, কারণ তাদেরও একটা থাকে যে আমাদেরকে প্রার্থী হবে বা আমরা ওই আসনটা জিতবো, এ ধরনের মেন্টালিটি নিয়ে তারা কাজ করেন। তো আলটিমেটলি কিন্তু জনতা বঞ্চিত হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। বিশেষ করে শ্রীভূমির উত্তর এবং দক্ষিণে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এ ব্যাপারে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি নিয়ে কিন্তু আমরা আরও আলোচনা করব। আমরা ভোটারদের সাথেও কথা বলবো। আমরা জায়গায় জায়গায় যারা নেতা আছেন কি সমস্যা আছে কি না, সবগুলো সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী পর্যায়ে। আজকের জন্য আমি একটা কথা সংযোজন করতে চাইছি, এটা একদম মানে ভাইটাল ইস্যু। এক সঙ্গে গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা বেড়েছে, 60 রুপিস। সেই জায়গাতে বিরোধী দল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা যখন ছোট ছিলাম সে সময় দেখেছি পশ্চিমবঙ্গে চালানা গাড়ির ভাড়া বেড়ে গেছে, আন্দোলন হয়ে বাস জ্বালিয়ে দিয়েছে। আমি তোড়ফোড়ের রাজনীতির কথা বলছি না, আমি উদাহরণ দিচ্ছি। সিপিএম মিছিল করতো, এবার কি হলো? 60 টাকা। যে লোক এখানে বলছে, এখানে বা অনেকেই বলবেন যে গভর্নমেন্ট কম্পেনসেশন দিচ্ছে, এসব করছে, ওসব কিছু করে দেবে, 60 টাকা এমন কিছু না, আমরা ওটা সাবসিডিতে করে দেবো। কিন্তু যাদের সাবসিডি মধ্যবিত্ত, আমরা তো মরে যাচ্ছি। মধ্যবিত্ত লোক যারা রয়েছেন, যারা ইনকাম ট্যাক্স পে করছেন, ছোটখাটো ইনকাম ট্যাক্স পে করছেন, ওরা তো চলতে পারছেন না। 60 টাকা একসঙ্গে বেড়ে দেওয়া হলো গ্যাসের দাম, আজকেই বেড়েছে। সেই যে দামটা বাড়লো, সেই বাড়া নিয়ে তো কেউ আন্দোলন করলো না। বিরোধীরা কেন আন্দোলন করবে না? প্রতিবাদ করা উচিত ছিল। এই যে একটা যে ভেপন সৃষ্টি হয়ে গেছে রাজনৈতিক নেতাদের মধ্যে, না এটা করে কি লাভ হবে? বদরুদ্দিন আজমল অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় ছিলেন রাজনীতিতে, এখন তো উনি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না। বরাক উপত্যকায় ওনার দুর্গা ছিল, 3টি সিট জিতেছেন হাইলাকান্দি থেকে। আর বদরুদ্দিন আজমলের সঙ্গে যারা ছিলেন, যাদেরকে গতকাল সাসপেন্ড করা হলো, ওনারাও আবার অন্য জ্যাকেট লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তো রাজনীতিটা কি হয়ে দাঁড়িয়েছে? শুধু রাজ রয়ে গেছে, ওনাদের জন্য কালেকশন, আর নীতিটা জলাঞ্জলি হয়ে গেছে। নীতি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এটাই আমরা পরবর্তী পর্যায়ে এ ধরনের রাজনীতি আলোচনা আমরা অব্যাহত রাখবো। এতক্ষণ দেখার জন্য দর্শককে ধন্যবাদ।